নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আপনাদেরকে আজকে রসায়নের অংশ থেকে এসপিডিএফ, ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল এর উপরে 3টি প্রশ্ন করানোর চেষ্টা করব। ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলসমূহকে কয় ভাগে ভাগ করা যায়। তো একের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর আমরা এইভাবে লিখব। চার ভাগে। চার ভাগটা কি আমরা এভাবে লিখতে পারি। 1 এস ব্লক মৌল, এরপরেরটা হচ্ছে পি ব্লক মৌল, এরপরে ডি ব্লক মৌল, এরপরে এ ব্লক মৌল। তো শিক্ষার্থী বন্ধু, এস ব্লক মৌল কিরকম আমরা তো অনেক মৌলের ইলেকট্রন বিন্যাস করি। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে, তাহলে আমরা ডেফিনেশনটা একটু লেখার চেষ্টা করি। এস ব্লক একটা লিখে দিলে হবে, এস ব্লক মৌল আমরা একটা লিখে দিলেই পরেরগুলো একইভাবে হবে। এস ব্লক মৌল আমরা ডেফিনেশনটা এইভাবে বলতে পারি, যেসব মৌলের যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে এস ব্লক মৌল বলে। শিক্ষার্থী বন্ধু, এস ব্লক কারা আমরা একটু বলতে পারি। যেমন ধরেন হাইড্রোজেনের কথা যদি ধরেন 1, এই যে 1s1 একটা ইলেকট্রন। সোডিয়ামের কথা যদি ধরেন 1s2, 2s2, 2p6, thrice-s1। এই দেখুন সর্বশেষ যে ইলেকট্রনটা 11 নম্বরটা সেটা এস অরবিটালে প্রবেশ করেছে, এরা এস ব্লক। এদের সংখ্যা 14টি। আপনারা পর্যায় সারণী তো আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আসছে, পাঠ্য বইয়ে। তো আমাদের কথাটা হচ্ছে এই 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ আর হিলিয়ামটা 1s2 দুইটা ইলেকট্রন, এই 14টি হলো এস ব্লক মৌল। তো শিক্ষার্থী বন্ধু, এস ব্লক মৌল 14টি। আমরা একটু কোন 14টি? গ্রুপ 1 এর কয়টি? 7টি। গ্রুপ 1, গ্রুপ 2 এবং হিলিয়াম। শিক্ষার্থী বন্ধু, এইভাবে 14টি। আর পি ব্লক মৌল কোনগুলো? সংজ্ঞাটা এইভাবে, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে পি ব্লক। তাহলে আমরা যদি কখনো পি ব্লকের উদাহরণ সংজ্ঞা দিতে চাই, কিছু না, এই জায়গাটা শুধু পি ব্লক লিখব, এই জায়গায় লিখব পি অরবিটালে প্রবেশ করে, 3টা পি চেঞ্জ করতে হবে, হ্যাঁ, পি ব্লক বলে। উদাহরণ তাহলে পি ব্লকের আপনারা কি দিতে পারেন? তো পি ব্লকের উদাহরণগুলো আমরা এইভাবে দিতে পারি। গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 13, আপনাদের পর্যায় সারণী গ্রুপ 13 যে আছে
13 থেকে শুরু করি, গ্রুপ 13 থেকে, এদের সংখ্যাটা হচ্ছে গ্রুপ 13 থেকে 18, গ্রুপ 13 থেকে 18 ব্র্যাকেটে হিলিয়াম বাদ, হিলিয়াম তো আগেরটাতে নিয়েছি, তাহলে সংখ্যাটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 36টি। তো আমরা একটু দু একটা দেখাই অন্তত, যেমন ধরুন বোরন, বোরনের সিরিয়াল 5, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। 5 নম্বর হলে শিক্ষার্থী বন্ধু কি হবে, 1s2 2s2 2p1। এই যে সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে গেল, তাহলে এইটাই তার একটা উদাহরণ আমরা দিতে পারলাম যে হ্যাঁ এটা একটা হতে পারে। এরপরে যদি আপনি আরো একটা উদাহরণ দিতে চান, তাহলে অ্যালুমিনিয়াম নিয়ে দিবেন, তাই না, অসুবিধা নাই। অ্যালুমিনিয়াম সিরিয়াল কত, 13, 1s2 2s2 2p6 3s2 কত হলো, 2 2 4 6 2 2 12 3sp3। এরা হচ্ছে পি ব্লক, এদের সংখ্যা 36টি। এবার ডি ব্লক আর এ ব্লক, শিক্ষার্থী বন্ধু এখানে আমি একটা কৌশল আপনাকে শিখাবো, আগে এ ব্লকটা বের করে নিলে বেশি সুবিধা। এ ব্লক হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ এবং ল্যান্থানাইট সিরিজ। তো অ্যাক্টিনাইট সিরিজের একটা মৌল বাদ যাবে, মানে ল্যান্থানাম বাদে 14টি, মানে এখানে দুই ধরনের সিরিজ আছে, অ্যাক্টিনাইট আর ল্যান্থানাইট। আমাদের যে নিচে পর্যায় সারণীর নিচে যে দুটো সিরিজ দেওয়া আছে, ল্যান্থানাম বাদে মানে এলএ বাদে 14টি, ল্যান্থানাইট সিরিজের এলএ বাদে 14টি, মানে 15টি মৌল আছে ল্যান্থানাইট সিরিজে, 14টি। আর অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম বাদে 13টি। তো শিক্ষার্থী বন্ধু তাহলে এদের সংখ্যা কতটি হলো, 27টি। আর ডি ব্লক আমাদের ওইভাবে একটা হিসাব করতে পারি আমরা, কিভাবে বলেন তো, যে 14 যোগ 36 যোগ 27, 4 6 10 7 17 17 1 1 আর 2 2 আর 3 5 5 2 7 77। তাহলে আমাদের তো মোট 118টি, এই 77 যদি বাদ দিই তাহলে কি হবে, 7 1 41টি। শিক্ষার্থী বন্ধু এই 41টির পরিচয় কারা, এরা আপনাদের বইয়ে একটু বলাই আছে যে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 তাদেরকে অবস্থান্তর মৌল বলেছে। তো এর মধ্যে একটু ঝামেলা আছে, গ্রুপ 3 থেকে গ্রুপ 12, তো সেখান থেকে 3টি বাদ যাবে। কোন 3টি বলেন তো, মানে এখান থেকে এই যে গ্রুপ 3 এবং এর মধ্যে আমরা এই গ্রুপ 3 থেকে গ্রুপ 12 আর এদিক থেকে দুটো নিতে পারবো। গ্রুপ 3 থেকে আপনাদের একটু পর্যায়টা আমরা দেখাই, যেখানে গ্রুপ 3 থেকে 12 বাবা, তাহলে এখানে দেখা যাচ্ছে গ্রুপ 3 থেকে 12 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে 9টা ফুল আসতেছে, 9টা হলো 36, এই 9টা থেকে 36, স্ক্যান্ডিয়াম একটা 37, ইট্রিয়াম একটা 38, ল্যান্থানাম এটা নেওয়া যাবে কারণ ওইটাকে আমরা বাদ রেখেছি, তাহলে এখানে আরো 3টা নেওয়া যাবে। আমি আবারও বলি, আমাদের 4 থেকে 13 পর্যন্ত 4 নং 36, এরপরে স্ক্যান্ডিয়াম একটা নিলাম 37, ইট্রিয়াম একটা নিলাম 38, ল্যান্থানাম আগেরটাতে আমরা বাদ দিয়েছি সেটা এর মধ্যে আসবে। তাহলে আমরা যে 36-এর সাথে 38 আর এই ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই মিলে হলো এখানে যে 3টা বাদ গেল সেই 3টা, তাহলে মোট 41টি। তাহলে 36, এই দেখেন 3 নাম্বার স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম 37 38, এখানকার 39 আর এখানকার 2 41, এইভাবে 41টি। তো শিক্ষার্থী বন্ধু আমরা তাহলে শ্রেণী বিভাগটা করে ফেললাম। এবার আমাদের মূল টপিক যেটা সেটাতে আসবো, ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল। তো ডি ব্লক মৌল নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, সংজ্ঞা যেটা এখান থেকেই বাবা ডি ব্লকের সংজ্ঞাটা আমরা দিতে পারি। শুধু 3টা জায়গায় চেঞ্জ হবে, কি হবে, এটা ডি 1, এটা একটা ডি 2, এটা একটা ডি। তো শিক্ষার্থী বন্ধু ডি ব্লক আমাদের যেহেতু দ্বিতীয় প্রশ্নটা যে ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল, তো আমরা ডি ব্লক নিয়ে বুঝালাম যে যেসব মৌল ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। এবং ডি ব্লকের যে শুরু সেটা স্ক্যান্ডিয়াম, এসসি তে স্ক্যান্ডিয়াম, এর সিরিয়াল বাবা
21 1s2 2s2 2p6 thrice s2 thrice p6 4s2 কত হলো 2 2 4 6 10 2 12 4 2 20 3d1। এই যে দেখুন ডিতে ইলেকট্রন যাওয়া শুরু করলে এখান থেকে, তাই আপনাকে যদি কেউ বলে যে ডি ব্লক মৌল কোথা থেকে শুরু, আপনি তখন বলতে পারবেন স্ক্যান্ডিয়াম থেকে শুরু। এস ব্লক মৌল কোথা থেকে শুরু, বলতে পারবেন হাইড্রোজেন থেকে শুরু। পি ব্লক মৌল কোথা থেকে শুরু, বলবেন বোরন থেকে শুরু। এফ ব্লক মৌল কোথা থেকে শুরু, ল্যান্থানাম হবে না, ল্যান্থানাম যদি না হয় তারপরে থেকে শুরু। ল্যান্থানামের পরেরটার নাম দেখেন, লেখা শিখে দেখেন, ল্যান্থানামের পরে সিরিয়াম 58, ওইটা হচ্ছে এফ ব্লকের প্রথম মৌল। তাহলে শিক্ষার্থী বন্ধু এটা ডি ব্লক। তাহলে ডি ব্লকের সংজ্ঞাটা আমরা দিলাম। আমাদের বলছে ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, ব্যাখ্যা করো সকল ডি ব্লক। আচ্ছা, তার মানে অবস্থান্তর হতে গেলে ডি ব্লক হতে হবে, তবে সকল ডি ব্লক না। যেমন সকল মানুষ শিক্ষক না, মানে এরকম আর কি, যে শিক্ষকতা আমরা যারা করি তারা একজন মানুষ, আবার একজন শিক্ষক। আবার একজন আছে ব্যাংকে জব করে, উনি মানুষ, ডেফিনেটলি মানুষ, কিন্তু উনি শিক্ষক না, উনি একজন ব্যাংকার। ভালো কথা। শিক্ষার্থী বন্ধু, আমরা তাহলে এবার একটু ওটা নিয়ে কথা বলবো, অসুবিধার কিছু নেই। আমরা ডি ব্লকের সংজ্ঞাটা আপনাদের কনফার্ম করেছি। এখন অবস্থান্তর মৌলের যে কথাটা আমি বলতে চাই সেটা তাহলে উপরের আলোচনা এখান থেকে আমরা এদিকে চলে যাই। অবস্থান্তর মৌল এটা ডি ব্লকেরই একটা বিশেষ গুণসম্মত থাকবে, মানে ডি ব্লক তো হতেই হবে, তার সাথে একটা বিশেষ কোয়ালিটি থাকতে হবে। তাহলে আসুন আগে আমরা ডেফিনেশনটা দিয়ে দিই, সংজ্ঞাটা আগে দিয়ে দিই। কি দিচ্ছি বলেন তো? অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু বললে ধাতুও হতে পারে, অবস্থান্তর মৌল, এবং অবস্থান্তর মৌলগুলো সবই ধাতু। অবস্থান্তর মৌল তাহলে এরা কারা? অবশ্যই ডি ব্লক, মানে ডি ব্লকের মধ্যে একটা কোয়ালিটি থাকতে হবে। তাহলে যেসব ডি ব্লক মৌলে অন্তত যেসব ডি ব্লক মৌলে যেসব ডি ব্লক মৌলে বা মৌল যেসব ডি ব্লক মৌল অন্তত মানে মিনিমাম অন্তত একটি আয়ন গঠন করে, অন্তত একটি আয়ন গঠন করে, অন্তত একটি আয়ন গঠন করে যার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। তাহলে যেসব ডি ব্লক মৌল অন্তত একটি আয়ন গঠন করে যার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর মৌল বলে। সংজ্ঞাটা আমরা ঠিক করে নিই, বুঝে নিই। শিক্ষার্থী বন্ধু, ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ এই কথাটার মানে কি? ডি অরবিটালে যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে হয়ে যায় পূর্ণ। তাহলে আংশিকভাবে পূর্ণ মানে 10 থাকা যাবে না, ডিতে ইলেকট্রন থাকা যাবে 1 থেকে 9টি। শিক্ষার্থী বন্ধু, আপনাকে যদি কেউ বলে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ এই কথাটার মানে কি, তখন আপনি বলতে পারবেন যে ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে 1 থেকে 9টি, এর মধ্যে 1টি হোক, 2টি হোক, 3টি হোক, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, এই পর্যন্তই আমরা বলেছি আংশিকভাবে পূর্ণ। আর যদি 10টা হয় তাহলে আবার ওটা হবে না। তাহলে আমরা এখানে কি শিখলাম? যে সর্বশেষ শক্তি স্তরে ডি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে কয়টি? ওর কোনো একটা আয়নের, ওই মৌলের কিন্তু না, তার কোনো একটা আয়নের। এই যে যেসব ডি ব্লক মৌল অন্তত একটি আয়ন গঠন করে যার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর বলে। শিক্ষার্থী বন্ধু, এই স্ক্যান্ডিয়াম যেটা, এটাই মানে আমরা দেখতে পাবো অবস্থান্তর না। কেন বলুন তো?
তো এটা যেহেতু গ্রুপ 3 এর মৌল, এই 3টা ইলেকট্রন ছেড়ে দেয়, তো 3টা ইলেকট্রন ছেড়ে দিলে এই 3টা ইলেকট্রনই চলে যাবে, আগে 4s এর দুটো যাবে, পরে 3s2 এরটা যাবে। তো শিক্ষার্থী বন্ধু আমি একটু আপনাদের বুঝাই, যেমন স্ক্যান্ডিয়াম যখন 3টা ইলেকট্রন ছেড়ে দিবে তখন কি হবে, 3টা পজিটিভ চার্জ হবে, তখন ইলেকট্রন সংখ্যা 3টা কমে যাবে, তার মানে ইলেকট্রন হবে 18টি। এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে তো দ্বিতীয় ইলেকট্রন প্রবেশই করেনি। তাহলে যেসব আমরা তাহলে কি বললাম, যেসব ডি ব্লক মৌল অন্তত একটি আয়ন গঠন করে যার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। শিক্ষার্থী বন্ধু এখানে তো ডি অরবিটাল থাকেই না, তাতেই তো হয়ে গেল 2 2 4 6 10 2 12 6 18। তাহলে স্ক্যান্ডিয়াম ডি ব্লক কিন্তু অবস্থান্তর না। আরো দু একটা উদাহরণ আমরা দিতে পারি, যেমন ধরুন আপনাদের জিঙ্ক নিয়ে যদি আমরা কথা বলি, জিঙ্ক কিন্তু 30 হলে কি হয় 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। দেখুন 2 2 4 6 10 2 12 6 18 2 20 10 30। তো শিক্ষার্থী বন্ধু যখন জিঙ্ক আয়ন হয়, আপনারা জানেন যে জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়নে পরিণত হয়। তো এই ক্ষেত্রে কি হয় জানেন, এই যে সর্বশেষ স্তরের দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন চলে যায়, ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন তো আউটার মোস্ট লেভেলের সর্ববহিষ্ঠ স্তর থেকে ইলেকট্রন যাবে। তো শিক্ষার্থী বন্ধু সেই ধারাবাহিকতায় তাহলে আমরা লিখতে পারবো কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10। তো শিক্ষার্থী বন্ধু এটাও তো সংখ্যার সাথে মিলল না, ডি অরবিটাল যে পূর্ণ হয়ে গেল, তাই এটাও এই যে জিঙ্ক যেটা, তার মানে স্ক্যান্ডিয়াম জিঙ্ক এরা ডি ব্লক ঠিক আছে কিন্তু অবস্থান্তর না। এছাড়াও আপনারা পর্যায় সারণীর দিকে যদি তাকান, জিঙ্কের নিচে আরো দুটি মৌল আছে, একটা হচ্ছে ক্যাডমিয়াম আর একটা হচ্ছে মার্কারি। এই চারটি মৌল ডি ব্লক কিন্তু অবস্থান্তর না। তাহলে শিক্ষার্থী বন্ধু যদি এই পরীক্ষার অ্যান্সার আমাদের কখনো লিখতে হয় যে সকল ডি ব্লক অবস্থান্তর না, তাহলে আমরা ডি ব্লকের সংজ্ঞাটা আগে দিব, পরে অবস্থান্তরের কথা কি বলবো, যে যেসব মৌল ডি ব্লক অন্তত একটি আয়ন গঠন করে যার ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকবে, তার মানে ডি অরবিটাল ইলেকট্রন থাকুক তবে 1 থেকে 9টার মধ্যে। এই জিনিসটা মেনে চলছে নাকি স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি তার একটি আয়ন এই কি করছে, ডি ব্লকে কোনো ইলেকট্রনই দিতে পারছে না, সো আমার সংজ্ঞা ম্যাচ করে না। এই জিঙ্কের ব্যাপারে দেখলাম যে হ্যাঁ এর একটা আয়ন খুবই সুস্থিতির একটা আয়ন, জিঙ্কের যোজনী অলওয়েজ 2, সো এর টি অরবিটাল 10 পুরো আছে। ঠিক পর্যায় সারণীতে জিঙ্কের পরে 48 নম্বর, জিঙ্ক তো 30, এর সাথে 18 যোগ করলে 48। ক্যাডমিয়াম যেটা ওখানে একই ঘটনা ঘটবে, ডি অরবিটালে এরকম 4d10 হবে। মার্কারি সেখানেও একই ঘটনা হবে, এটা 80, ওর সাথে 32, 48 এর সাথে 32 যোগ করলে মার্কারি 80, যেটা ধাতু অথচ তরল। মার্কারি যাহা জ্বর মাপার জন্য অত্যন্ত দরকারি। তো শিক্ষার্থী বন্ধু এক্ষেত্রে একই অবস্থা হবে। তাহলে এই চারটি মৌল অবস্থান্তর ধাতু না, মানে এরকম আর কি, যে ডি ব্লক কিন্তু অবস্থান্তর না। তাহলে এমন প্রশ্ন যদি কখনো আসে এট এভরি স্টেপ অফ ইয়ার লাইফ, এখন থেকে শুরু করে একদম মেডিকেল ভর্তি পর্যন্ত আসতে পারে যে ডি ব্লক অথচ অবস্থান্তর নয় এমন মৌল কয়টি, বা এমন ধাতু কয়টি, এমন তরল ধাতু কয়টি। তরল ধাতু কিন্তু একটি শুধু, মার্কারি। ধাতু 4টি, এর মধ্যে তরল ধাতু মার্কারি। ওই রকম কৌশল করে দিতে পারে যে তরল ধাতু কয়টি, একটি, মার্কারি। শিক্ষার্থী বন্ধু তাহলে এটা আমরা বলে ফেললাম। এখন ডি ব্লক মৌল ও অবস্থান্তর মৌল মধ্যে পার্থক্য, তাহলে পার্থক্য আপনারা তো বুঝতে পারছেন যে সংজ্ঞাটা আগে আমরা দিয়ে দিব। তাহলে পার্থক্যর 1 নম্বর পয়েন্টে আমরা সংজ্ঞা দিয়ে দিলাম। ধরেন এটা পার্থক্যের প্রথম পয়েন্টে সংজ্ঞা দিলাম, ডি ব্লক আর অবস্থান্তর আমরা দুটো সংজ্ঞা দিয়ে দিলাম। তাহলে পার্থক্যটা আমি এখানে আপনাদের দেখাতে পারি। ধরুন এরকম 1 নম্বরের সংজ্ঞা, ডি ব্লক এখানে হচ্ছে অবস্থান্তর, এর ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল। তো আমরা তো সংজ্ঞা দিয়ে দিয়েছি, সংজ্ঞার দ্বারাই তো অনেক কিছু বোঝা গেছে। তাহলে 1 নাম্বার ডেফিনেশন, সংজ্ঞা। এখানে 1 নম্বরেও দিবেন সংজ্ঞা। এরপরে আমরা 2 চলে গেলাম।
আচ্ছা শিক্ষার্থী বন্ধু, 2 যখন আমরা যাব তখন যে কৌশলটা আমরা করতে চাচ্ছি যে ধরেন 2 আমরা এই সংজ্ঞার পরে আমরা যেটা বলতে পারি ধরেন এরকম সকল দ্বিবলক মৌল অবস্থান্তর মৌল নয়। এখানে আবার বলবো সকল অবস্থান্তর মৌল ডি ব্লক। অবস্থান্তর হলে ডি ব্লক হবে, কিন্তু ডি ব্লক হলে যে অবস্থান হবে এমন না। সকল অবস্থান্তর মৌল ডি ব্লক। 3 নাম্বার একটা পার্থক্য লিখতে পারি, এর ইলেকট্রন বিন্যাস সাধারণ ইলেকট্রন বিন্যাস ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা আমরা এখান থেকে আপনাকে একটু দেখাতে পারি। ডি ব্লক, যেমন এটা ডি ব্লক, এই ব্যাপারে আপত্তি নেই। এখানে আমরা এরকম করতে পারি NS 1 থেকে 2, মানে n বলতে আমরা বোঝাচ্ছি যে s অরবিটালের মান যেটা, এটা যদি s অরবিটাল সর্বশেষে যদি s এর 4 হয় তাহলে এর মান হয় 3, তাই এটা লিখতে পারি n-1। আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 1 থেকে 9 বা পুরোটাই 1 থেকে 10। ডি ব্লক হতে গেলে তো অসুবিধা নাই, ডি ব্লক তো সবাই। ডি ব্লকে 1টা থেকে 10টা ইলেকট্রন, তার মানে আমরা এখানে বলতে পারি ডি। আচ্ছা একটু জায়গাটা কম হচ্ছে, আমরা ইলেকট্রন বিন্যাস আমরা এরকম লিখতে পারি বাবা, n-1 ডি 1 থেকে 10 আর ns 1 থেকে 2। এইটা দেখেন যে n-1 ডি 1 থেকে 10 আর ns 1 থেকে 2। আর আমরা যখন এটাকে ওদিকে নিয়ে যাব, অবস্থান্তর মৌলের ইলেকট্রন বিন্যাস EB আমি লিখলাম সংক্ষেপে। এটা বাবা এরকম n-1 ডিতে আমরা কি বললাম বলেন তো, 1 থেকে 9 হতে হবে, 1 থেকে 9 আর ns0, মানে এই s অরবিটালে কোনো ইলেকট্রন থাকবে না, কারণ যখন আয়নে পরিণত হবে s অরবিটালে ইলেকট্রনটা আগে চলে যাবে। তাহলে আমরা এই 3টা পার্থক্য দিতে পারি ডি ব্লক এবং অবস্থান্তর মৌলের মধ্যে। ভালো কথা, আমরা পরবর্তীতে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি কি হতে পারে, আমরা অবস্থান্তর মৌলগুলো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য এদের বৈশিষ্ট্য যেমন এমন হতে পারে, 1 ইহারা সকলেই ধাতু, ধাতু। 2 ইহারা রঙিন যৌগ গঠন করে। আপনারা জানেন, আপনারা কিছু কিছু কালার সম্বন্ধে জানেন, যেমন ধরেন আমরা ফেরাস হাইড্রোক্সাইড এর কালার জানি সবুজ, আপনাদের বই আছে অসুবিধা নাই। ফেরিক হাইড্রোক্সাইড আছে লালচে বাদামি, এরকম যেগুলা কালার আছে সব এখান থেকে, যে আয়রনের হাইড্রোক্সাইড এটা লালচে বাদামি। এরকম ভাবে মার্কিউরাস সালফাইড Pb3O4
এই দুটাকে ওই যে আমরা সিরিয়াল দেখি ইন্ডিয়ান নায়িকা বা এরকম কপালে যে সিঁদুর পরে, এটা রেড লাইট, এই দুটাই সিঁদুরের সংকেত। সিঁদুরের সংকেত হচ্ছে এটা, সিঁদুর, ওই যে হিন্দু মেয়েরা কপালে যেটা পরে সিঁদুর এর সংকেত। তো এটা তো লাল, তার মানে কি লাল, এটা হলো হচ্ছে লাল কালারের, এবং ভালোই লাল, তাই না? আমরা তো দেখি নাটকে না যে কপালে লাল সিঁদুর পরা থাকে। তো যাই হোক, সিঁদুরের সংকেত এটা। তো এরাও ওই 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 অবস্থান ধ্রুব। আর এরপরে আবার বলা আছে ইহারা জটিল যৌগ উৎপন্ন করে। তো এটা একটু জানতে হবে যে জটিল যৌগটা আসলে কি রকম। যেমন ধরুন K4FeCN6, এটার নাম পটাশিয়াম ফেরোসায়ানাইড। কারণ কি বলেন তো, আয়রন যোজনী 2, কিভাবে এদিকে 6 এদিকে 4, তো সেখান থেকে 2 আসবে, 6 থেকে 4 বাদ গেলে 2 আসবে। আমরা একটা কথা বলতাম না আপনাদের, ডান বিয়োগ বাম তাহলেই কাম। অথবা আপনারা এক্স এর মান বের করেও করতে পারেন, কোনো সমস্যা নাই যে স্যার আমি এইভাবে বুঝি, ভালো বোঝেন, যে যেভাবে বোঝেন। এই যে 4 + x - 6 = 0, x = 2, তাই এটার নাম পটাশিয়াম ফেরোসায়ানাইড। তো শিক্ষার্থী বন্ধু, এটাকে জটিল এসেন্সি বলা হয়। এটার গঠন নিয়ে আমরা একটু কথা বলবো। যেমন ধরুন পটাশিয়াম সায়ানাইড এর সাথে ফেরাস সায়ানাইড, এই দুটো যৌগিক পদার্থ যখন একসাথে হয়ে যায় তখন আমরা এই যৌগটা গঠন হতে দেখে থেকে, যে যৌগ এটা আছে। তো মজার ব্যাপার কি, এটাকে জটিল কেন বলা হচ্ছে? জটিল যৌগ, সাধারণত যৌগ হতে পারতো, জটিল কেন? হ্যাঁ অবশ্যই তাই, জটিল কেন? তো এটাকে আমরা বলি যে ধরেন বাবা দেশি, আমাদের দেশে একজন বাবা বিদেশি বিয়ে করেছে, মা বিদেশি, সাদা চামড়া, হ্যাঁ বিদেশি, আর এই সন্তানটা দেশীয় হয়নি বিদেশিও হয়নি, দেশীয় না বিদেশিও না। তাহলে এই সন্তানটাকে আমরা জটিল সন্তান করতে পারি। আরে ভাই বাবার মতো হয়নি, মার মতো হয়নি। তো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা জটিল যৌগ বললাম। আরেকটি বৈশিষ্ট্য দিয়ে আমরা শেষ করবো আজকের ক্লাস, সেটা হচ্ছে ইহারা প্রভাবক হিসাবে ব্যবহৃত হয়। আপনারা জানেন যে প্রভাবক হিসাবে আমরা, প্রভাবক মানে কি, যে সমস্ত বস্তু কোনো রাসায়নিক বিক্রিয়ার গতিবেগ বাড়িয়ে দেয় অথবা কমিয়ে দেয় তাদেরকে প্রভাবক বলে। ইহারা প্রভাবক হিসাবে কাজ করে। আপনারা অনেক বিক্রিয়াতে দেখছেন নিকেল ব্যবহার করেছেন, আয়রন চূর্ণ করেছেন। শিক্ষার্থী বন্ধু, এরা এই কাজটা করে থাকে। শিক্ষার্থী বন্ধু, আপনারা আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, এবং এই ক্লাসগুলো আপনারা শেয়ার করবেন, তাতে করে আপনাদের বন্ধুরা উপকৃত হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।